নমস্কার। করোনার আবহে বাংলা এই টক শোতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। করোনার আবহে আজ 12ই জানুয়ারি, আজ স্বামী বিবেকানন্দের জন্মদিবস। করোনা বিধিকে মাথায় রেখেই সিমলা স্ট্রিটের বাড়িতে সেখানে যথেষ্ট তৎপরতা ছিল, কিন্তু যখন ভোটের প্রস্তুতি চলে আমরা রাজ্যে আমরা দেখেছি এটা অধুনা 2021-এর যে বিধানসভা ভোট, এই প্রথমবার একটা ভোট হতে চলেছে যেখানে রাজ্যের বলা যেতে পারে মধ্যপন্থী শক্তি বা জাতীয়তাবাদী শক্তির মধ্যে লড়াই। একদিকে হচ্ছে বাংলার একটা নিজস্ব জাতীয়তাবাদ বা যা সর্বভারতীয় জাতীয়তাবাদের সাথে কোথাও সম্পৃক্ত, আবার একটা জাতীয়তাবাদ যেটা অনেকটা হিন্দুত্ব জাতীয়তাবাদ বলে পরিচিত। এই দুটোরই উদ্গাতা কিন্তু বাংলার ভূমি। ঋষি অরবিন্দ থেকে স্বামী বিবেকানন্দ বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম, যা যা হিন্দু ন্যাশনালিজমকে যা সম্পৃক্ত এবং সমৃদ্ধ করেছে তা বাংলার মাটি থেকেই গড়ে উঠেছে। এটা যেমন একটা সত্য, ঠিক তেমনভাবে বাংলার যে নিজস্ব একটা তার কৃষ্টি সংস্কৃতিকে কেন্দ্র করে তার নিজস্ব একটা জাতীয়তাবাদ, যেটা হচ্ছে ধর্ম মধ্যে সেখানে হিন্দু থেকে শুরু করে অন্যান্য ধর্মের যে সমস্ত অনুষঙ্গগুলো রয়েছে তার আভাস থাকলেও সেটি একটি পরিপূর্ণভাবে একটা বাংলার জাতীয়তাবাদ তৈরি করেছে। লড়াই এবার সেই দিকে। আগে যেমন অতীতে বামপন্থীদের সাথে দক্ষিণপন্থী শক্তির লড়াই বা মধ্যপন্থী শক্তির লড়াই, এবারে 2021-এর নির্বাচন কিন্তু জাতীয়তাবাদী শক্তির মধ্যে একটা লড়াই চলছে। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের এই জন্মদিবস, তাই ভোটের প্রস্তুতিতে মানে একেবারে থাকবে না তা তো হয় না। গোটা দিন ভরে এই নিয়ে ছিল শক্তি প্রদর্শন। আজ জন্মজয়ন্তী, মুখে কিন্তু সবাই অরাজনৈতিক হলেও ভোট বাংলায় তাই কার্যত হয়ে দাঁড়িয়েছিল রাজনৈতিক শক্তি প্রদর্শন। শহরের বুকে মিছিল করেছে বিজেপি তৃণমূল দুই দলই। প্রথমে বিজেপি শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত বিবেকের ডাকে পদযাত্রায় অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় এবং বিজেপির বিভিন্ন সারির নেতারা। অন্যদিকে বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে পথে নামে তৃণমূল কংগ্রেসও। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল হয়। ছিলেন তৃণমূলের মন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূলের সভাপতি সুব্রতী বক্সি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। আমরা এই দুটো ছবিই দেখতে পাচ্ছি শহরে। এই দুটো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল এবং এরপরে যথারীতি একটা টানাপোড়েন তো থাকেই। স্বামী বিবেকানন্দের অনুগামী যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা ঐতিহাসিক বেদি ভবনের আন্দোলনের সময় থেকে দেখেছি স্বামী বিবেকানন্দ নিয়ে তার বিভিন্ন সময় অনেক স্মরণীয় কিছু উক্তি রয়েছে। ঠিক তেমনভাবে ভারতীয় জনতা পার্টি যে স্যাফরন পলিটিক্স বা হচ্ছে বিবেকানন্দ যিনি ভারত আত্মার প্রতীক ছিলেন, অখণ্ডতা, ভারতবর্ষ একদিন বিশ্বের বুকে একটি সর্ববৃহৎ শক্তি হিসাবে তার জাগরুক হবে, তার আধ্যাত্ম চেতনা গোটা বিশ্বকে পথ দেখাবে। এই সমস্ত কিছুকে ঘিরেই কোথাও একটা দাবিদারিত্ব তো থাকবেই। আর এই নিয়ে একটু নজর রাখবো প্রথমে প্রতিবেদনে। মঙ্গলবার স্বামী বিবেকানন্দের বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। সিমলা স্ট্রিটের বাড়িতে মঙ্গলবার সকালেই পৌঁছে যান শুভেন্দুবাবু। সিমলা স্ট্রিটের বাড়িতে তার এই আসা রাজনৈতিক কারণে কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। শুভেন্দুবাবু অবশ্য তা মানতে নারাজ। তার বক্তব্য, এর আগেও বিভিন্ন সময় স্বামীজিকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন তিনি। আমি 20 বছর আসি ভাই, ছাত্র ছিলাম যখন এসেছি, কাউন্সিলর ছিলাম, এসেছি, এমপি ছিলাম, ওগুলো এটা ভিতর থেকে আবেগ। ভারতীয়ত্ব, হিন্দুত্ব সবটাই স্বামীজির সঙ্গে আমাদের প্রত্যেকে যুক্ত আছে। স্বামী বিবেকানন্দের 159তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানালেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সিমলা স্ট্রিটে আসার আগেই সেখানে যান সুদীপ বাবু। তার সঙ্গে ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। স্বামীজির মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান সুদীপ বাবু। স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার স্বামীজি সিমলা স্ট্রিটের স্মৃতি বিজড়িত বাড়িতে যান অভিষেক।
স্বামীজির বাড়িতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন ডায়মন্ড হারবারের তৃণমূলের সাংসদ। স্বামীজির জন্মতিথি উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানান ক্রেতা ও সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। স্বামীজির জন্মদিন উপলক্ষে পথে নামে তৃণমূল। দক্ষিণ কলকাতায় তৃণমূলের মিছিলে পা মেলান পুরমন্ত্রী ফেরহাদ হাকিম সহ অন্যান্য নেতারা। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে বেলঘরিয়ায় মিছিল করে বিজেপি। মিছিলে সামিল হন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় পার্থ চক্রবর্তী ও পার্থসারথী রায়ের সঙ্গে সুচারু মিত্র এবং নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা। কিন্তু তারপরও রাজনৈতিক সংস্কৃতি, তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে যেমন একদিকে বলেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়, অন্যদিকে ধর্মীয় বিভাজনকে নিয়ে বিজেপিকে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনবো দুজনের বক্তব্য। আজকের এই যে অরাজনৈতিক ব্যানারে আপনারা মিছিল করছেন, বিবেকের ডাকে কর্মসূচি, যুব সমাজ, আপনাদের বিজেপির যুব মোর্চার সদস্যরা কি রকম রয়েছেন আজকের এই র্যালিতে? দেখুন না, মিছিলে দেখেই বুঝতে পারবেন যে কত মানুষ, কত যুবক তারা এই জায়গায় আজকে নিয়েছে। মুকুলদা, গতকাল শোভন বৈশাখী পথে নেমেছেন, দক্ষিণ কলকাতায় একটা বড় রোড শো হয়েছে এবং সেলিমপুরে তাদের বিশাল সম্বর্ধনা হয়েছে। এরপরেও সেই রুটেই তৃণমূল কর্মসূচি নিয়েছে। হতেই পারে, তৃণমূলের তো এটাই কালচার, এইটাই তো সংস্কৃতি, তাদের তো আর নিজস্ব কোনো সংস্কৃতি নেই। আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে লক্ষ্য করছিলাম, উপলব্ধি করছিলাম যে বারান্দা থেকে বেরিয়ে এসে লোক দুহাত তুলে আমাদের সমর্থন করেছে। অন্য রাজনৈতিক দলও আজকে সভা করেছে, মিছিল করেছে। আমি ভিড়ের নিরিখে কোনো তুলনা টানব না। আমি শুধু বলবো স্বতঃস্ফূর্ততা, আমি শুধু বলবো মানুষের উচ্ছ্বাস, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, মানুষের আশা আকাঙ্ক্ষা, আবেগকে যদি তুলনা করি আমরা দুটো পদযাত্রার মধ্যে, 10-0 গোলে বাকিরা হেরে যাবে। আমি খালি বলবো যে যারা ধর্মে ধর্মে বিভাজন করতে চায় এই মাটি করতে দেবে না। এটা গুজরাট নয়, এটা রাজস্থান নয়, এটা মধ্যপ্রদেশ নয়, এটা বিহার নয়। স্বামীজির জন্মই মাটিতে, ভুলে গেলে চলবে না। যারা স্বামীজির ছবি সামনে রেখে 2014 সালে প্রচার করে সারা ভারতবর্ষে ঢাকঢোল পিটিয়ে আচ্ছে দিন আয়েগা বলে প্রচার করেছিল, ন্যূনতম মর্যাদা বেলুড় মঠকে ক্ষমতায় আসার পর দেয়নি। এই জিনিস তো বাঙালি ভুলে যাবে না। আজকে আপনারা বলুন, আমাদের কোনো অভাব অভিযোগ নেই। গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি করেছেন 3500 কোটি টাকা খরচা করে, ঠিক আছে। আমরা কোনো রকম বিক্ষোভ বা আমরা কোনো রকম প্রতিবাদ জানাচ্ছি না। আমাদের সকলের কাছে সর্দারজি দার্শনিক। কিন্তু কেন কলকাতার বুকে স্বামী বিবেকানন্দ বা নেতাজি সুভাষচন্দ্র বসুর 3000 কোটি টাকা খরচা করে মূর্তি হবে না? এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে জাগছে। স্বামীজি তো বলেছিল জীব সেবাই শিব সেবা। নিঃস্বার্থভাবে মানুষের সেবার কথা তিনি বলে গেছেন। তিনি বলে, আমরা শুনলাম। আজকে বিতর্কে আমরা যাব। আজকে ডেফিনেটলি বিতর্ক, রাজনৈতিক সংস্কৃতি, বহিরাগত যা যা সংস্কৃতির ওদের বাছা বাছা বিশ্লেষণ চলছে একে অপরকে, এই বিষয়কে নিয়ে আমরা বিতর্কে আজকে যাচ্ছি। স্বামী বিবেকানন্দকে সামনে রেখেই রয়েছেন অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, রয়েছেন দীপ্তিমান সেনগুপ্ত, উত্তরবঙ্গ থেকে আমাদের সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন বিজেপি নেতা, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী এবং রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক প্রদীপ্ত মুখার্জি। চারজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে দীপ্তিমান বাবুর কাছে যাব। ধর্মে ধর্মে বিভাজন এবং মূর্তি প্রসঙ্গ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সত্যি কি আপনিও একজন এই রাজ্যের একজন রাজনীতিবিদ হিসাবে কি মানে গর্বিত অনুভব করবেন যদি সত্যি এরকম একটা বিশাল একটা স্ট্যাচু যদি তৈরি হয়, সেটা একটা নিঃসন্দেহে রাজ্যের শান বাড়াবে? কি বলবেন আপনি, দীপ্তিমান সেনগুপ্ত? আমি অবশ্যই যিনি বলেছেন তার এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। কিন্তু বিষয়টা এরকম যে রাজ্যে যে পরিমাণ হজ হাউসের পেছনে যা খরচ হয়েছে সেটাকে বাদ দিলে ওরকম মূর্তি হয়ে যায়, অনেকগুলো মূর্তি হয়। মেলা, খেলা, ক্লাব ইত্যাদিকে দিয়ে যেটা করা হয়েছে সেটা দিয়েও হয়ে যায়। তো সুতরাং যারা আজকে স্বামীজিকে নিয়ে বলছেন এবং যে ব্যক্তিটি বলছেন সেই ব্যক্তিটির ক্ষেত্রে আমি একটা ছবিটাতে যেটা দেখলাম,
তার দুপাশে দুজন বরিষ্ঠ নেতা তৃণমূল কংগ্রেস, যারা অলমোস্ট সৃষ্টির সময় থেকেই প্রায় কিছুটা ছিলেন, একজন তো ছিলেন না, যাই হোক আরেকজন সৃষ্টির সময় থেকেই ছিলেন, তারা আজকে চুপ করে আছেন। আর সেখানে পরিবারবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। স্বামীজি এই জায়গাটাকে যে তিনি বেরিয়ে আসতে বলেছিলেন, এই ব্রাহ্মণ্যবাদ থেকে বেরিয়ে আসতে বলেছিলেন, সেই জায়গাটা কিন্তু এখনো ওখানে আছে। তো সুতরাং নিজেরা যেটা করবেন সেটা তো অবশ্যই ভেবেচিন্তে করবেন। আর আপনি যেটা বললেন যে মূর্তি হবে কিনা, ওনাদের বলে রাখি, গণতন্ত্র বাঁচাও যাত্রাতে প্রথম যে মুখটা ছিল সেটা নেতাজির ছিল, পাশের মুখটা ছিল হচ্ছে স্বামীজির। আজকে পশ্চিমবাংলাতে যেভাবে যুব দিবস হিসাবে পালিত হয়েছে যুব সমাজ, আমার মনে হয় না 2021-এর আগে এত ধুমধাম করে স্বামীজির কোনো উৎসব পালিত হয়েছে। আমরা এরকম বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের ছবি দেখেছি যে 158তম জন্মদিবসে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানাই, ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, এ জিনিসও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সুতরাং স্বামীজিকে নিয়ে কারা চিন্তা করেন, স্বামীজিকে নিয়ে কারা ভাবেন, স্বামীজির চিন্তাধারাকে কারা গুরুত্ব দেন, এটা নিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হয় জীব সেবা, জীব সেবাই শিব সেবা। আবার ঠিক একইভাবে এটাও বলতে হয়, আজকে গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। আজকে এই কথাটা বলতে গিয়ে, স্বামীজির এই কথাটা বলতে গিয়ে যারা এই কথাটা বলতে পারে, হিন্দু মানে কোনো ধর্ম নয়, হিন্দু মানে হচ্ছে ভারতীয়ত্বের পরিচয়। সেই ভারতীয়ত্বের পরিচয়টা যদি কোনো মানুষ যদি হারিয়ে ফেলে, তাহলে বলতে হবে যে স্বামীজিকে তারা হারিয়ে ফেলছে। সুতরাং সেই হারানো 2 মিনিট আপনার সময় অতিক্রান্ত, আমরা অবশ্যই তার বিরোধিতা করব। আমি আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীর কাছে। পরিষ্কার হচ্ছে ভারতীয়ত্ব, হিন্দুত্ব, এবং আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আপনিও সে মিছিলে ছিলেন আজকে, সব আপনার নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের গোল পার্কের এই মিছিল, কোথাও কি শক্তি প্রদর্শন না প্রকৃত ভালোবাসা স্বামীজির প্রতি, কোনটা ছিল হচ্ছে আপনাদের কাছে মূল বিচার্য বিষয়? 2 মিনিট সময় শুরু হলো। অরূপ বাবু, আমি প্রথমেই R+ স্টুডিওতে সুজিতদার বিরুদ্ধে একটা অভিযোগ করব যে বিজেপিকে কেন আউট অফ দ্য সিলেবাস এইসব প্রশ্ন দেওয়া হয়। ওদের সিলেবাস মানে হচ্ছে ভারত পাকিস্তান বা হিন্দু মুসলমান। স্বামী বিবেকানন্দ তো বিজেপির সিলেবাস হতে পারে না। স্বামী বিবেকানন্দ বিজেপির সিলেবাস হতে পারে না, কারণ যেই স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিল হে ভারত ভুলিও না, নিচ জাতি মূর্খ দরিদ্র অন্তজ মুচি মেথর ভারতবাসী আমার ভাই, সেই ভারতবর্ষে বিজেপির শাসনকালে যখন দলিত ধর্ষণ হয়, তার পরিবার ধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে 11 দিন ধরে ধর্ষণের অভিযোগ জানাতে পারে না। শুধু তাই নয়, সেই নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গেলে সাংবাদিকের বিরুদ্ধে ইউএপিএ মামলায় ধারা জারি করা হয়। এইটাই ভারতবর্ষ বিজেপির শাসনকালে। স্বামী বিবেকানন্দ, আজকে বিজেপি ধর্মের জন্য আজকে ভোটের আগে স্বামী বিবেকানন্দ স্মরণে যাচ্ছে। ওরা ভুলে যাচ্ছে স্বামী বিবেকানন্দকে স্মরণে নিতে গেলে স্বামীজির বাণীটাকে আত্মস্থ করতে হয়। স্বামী বিবেকানন্দকে স্মরণে নিতে গেলে তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আত্মস্থ করতে হয়, যত মত তত পথের যিনি প্রবক্তা। আসলে এই বাংলা তো বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়ের বাংলা। এই বাংলায় মুশকিল হচ্ছে বিজেপির নেতৃত্ব এখানে আসেন, মানুষকে বলে বেড়ান যে সহজ পাঠ বিদ্যাসাগর লিখেছিলেন বলে বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন। রবীন্দ্রনাথের ঘণ্টাঘর কদিন আগে বিশ্বভারতীতে ভেঙে দিয়েছেন অমিত শাহ আসবে বলে, সেই চেয়ারে স্বরাষ্ট্রমন্ত্রীকে বসিয়েছেন যেই চেয়ারে স্বয়ং কবিগুরু বসতেন। আসলে বিজেপির কাছে কোনোটাই মূল্যবান নয়, শুধুমাত্র ভোটের রাজনীতিটুকু ছাড়া। আমি খুব পরিষ্কার ভাষায় বলছি, আমাদের কাছে স্বামী বিবেকানন্দ মানে বাঙালির আবেগ, ভারতবর্ষের আবেগ, ভারতবর্ষের যুব মানুষের আবেগ। ওদের কাছে স্বামীজির আরাধনা মানে ওদের স্বামীজি হচ্ছে আসারাম বাপু, ওদের স্বামীজি হচ্ছে রাম রহিম, যাদের সমর্থনে, ধর্ষকদের সমর্থনে বিজেপি রাস্তায় নেবে মিছিল করে। সেই স্বামীজিদের পুজো না করুক, সেই স্বামী তাদের প্রতিভূ হিসেবে যোগী আদিত্যনাথের সরকার দেখিয়ে দিয়েছে যে কিভাবে নিচ অন্তজ ভারতবাসী, সেই অর্থে সংখ্যালঘু, তাদের বিরুদ্ধে কিরকম আক্রমণ নামিয়ে আনে বিজেপি। আজকে তাদের মুখে স্বামীজির কথা শোভা পায় না। পরিষ্কার রাজনৈতিকভাবে একদম দুই পক্ষই, বিজেপি এবং তৃণমূল, পরিষ্কার রাজনৈতিকভাবে তীক্ষ্ণ যে আক্রমণ পারস্পরিক হলো আর কি, বাকযুদ্ধ হলো। আমরা সকাল থেকে এই দৃশ্য আমরা কিন্তু দেখেছি। অর্থাৎ 2021-এ আমি প্রথমেই যেটা বললাম যে একটা হিন্দু ভারতীয় জাতীয়তাবাদ, বাংলার জাতীয়তাবাদের মধ্যে কি একটা রাজনৈতিক লড়াই,
একটা সাংস্কৃতিক লড়াইয়ের দিকে এগোচ্ছে 2021-এর বিধানসভা ভোট। অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, 2 মিনিট। দেখুন সুজিত, আপনি বলছেন বাংলার জাতীয়তাবাদ, আমি সেটা ঠিক বুঝে উঠতে পারি না। বাঙালি কোনো জাতি নয়, আমরা ভারতীয় জাতি। সুতরাং বাঙালির জাতীয়তাবাদ বলাটা আমার মনে হয় যে কোথাও গন্ডগোলের ব্যাপার। বাংলা কখনোই ভারতের বাইরে ভাবি। এখন আপনি যদি বাংলাদেশি জাতীয়তাবাদ বলেন তাহলে তো বোঝা যায় কোন দেশের কথা বলছেন। সে দেশে বাংলাদেশ, তারা বাংলা ইত্যাদির মাধ্যম দিয়ে একটা জাতীয়তাবাদের সৃষ্টি করেছে। আমাদের বাংলা সবসময়, আপনি যে সমস্ত মনীষীদের নাম করলেন, আমি সেসব নাম করে উঠতে চাই না। তারা কিন্তু বাংলা মানে ভারতকে নিয়েই বাংলা। সুতরাং বাংলার কোনো নিজস্ব জাতীয়তাবাদ হতে পারে না। হ্যাঁ, বাঙালি সত্তা নিশ্চয়ই সেটা রয়েছে, কিন্তু বাঙালি সত্তাকে দিয়ে রাখার জন্য আমরা ভারতীয় জাতীয়তাবোধকে আমরা লুণ্ঠিত করবো, সেটা হতে পারে। দেখুন, আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস, ভালো লাগছে, রাস্তায় প্রচুর মানুষ নেমেছে, কিন্তু তারা কতটা স্বামী বিবেকানন্দকে বুঝেছেন আমার সন্দেহ আছে। স্বামী বিবেকানন্দ কোনো রিচুয়াল হতে পারে না। স্বামী বিবেকানন্দ একটা বোঝার জিনিস। তিনি কি বলতে চেয়েছিলেন সেইগুলো আমরা অনেকেই বুঝি না। যারা নেতারাও ভাষণ দেন তারাও কতটা পড়েছেন, একটা প্রতিষ্ঠান যারা বুঝতে পারবেন কিনা আমার জানা নেই। কিন্তু স্বামীজিকে যদি সত্যি আমরা বুঝতে পারতাম, জন্মের 158 বছর কমপ্লিট হয়ে গেল, তারপরেও যদি আমাদের দেশে এই ধরনের বৈষম্য থাকতে চলে, গরিব দরিদ্রের মধ্যে যে বৈষম্য যেটা আমরা দেখি সেটা যেভাবে রয়েছে, আজকে আমি খালি আর কিছুই বলবো না, যেভাবে ফুলের পেছনে থাকতে হয়েছে, যেভাবে স্বামীজি ছবি করতে হয়েছে, স্বামীজি হয়তো থাকলে বলতেন ও পয়সা তোমরা খরচা করো না, ওটা গরিব মানুষকে দিয়ে দাও। আমরা তো বুঝিনি বলে এই লাখ লাখ টাকা স্বামীজির ছবি আর স্বামীজির জন্য ফুল ব্যবহার করা হয়েছে। সুতরাং বুঝাও কোথাও আমরা বুঝিনি। স্বামীজি নির্বাচন ইয়ারে একটা নির্বাচন ভোট পাওয়ার সময় শেষ, ধন্যবাদ। এটাকেই ব্যবহার করা হয়েছে। আমি আসবো হচ্ছে প্রদীপ্ত বাবুর কাছে। প্রদীপ্ত, যেটা বললেন যে বাংলা জাতীয়তাবাদ বলে মানে কিছু আদৌ হয় না, এটা ঠিক কথাই যে স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ প্রত্যেকের ভারত মুক্তির কথাই রয়েছে যেখানে এটা। কিন্তু এই ভারত মুক্তির প্রশ্নে কতগুলো বিষয় নিয়ে, যেরকম হচ্ছে পেটেন্ট কপিরাইটে যেরকম ব্যাপার থাকে না, যেরকম অরূপ একটা উদাহরণ দিল, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার ভাই, আমার আত্মা। ঠিক তেমনভাবে বলছেন যে ভারতবর্ষের দেহটা হোক ইসলামিক, তার মস্তিষ্ক হোক বৈদান্তিক। এই যে বিভিন্ন, এবার সবাই হচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে বোঝার একটা বিষয় রয়েছে। যেখানে বাংলার মাটি থেকে এই দর্শন আসছে, সেখানে কি সত্যিকারে এটা রাজনৈতিক লড়াই আছে? কে কোথা থেকে কিভাবে এটাকে নিয়ে এগিয়ে যেতে পারে, কে এতে রাজনৈতিকভাবে সিদ্ধি লাভ করতে পারে, তার কি একটা কোনো রকম প্রতিযোগিতাই চলছে এই মুহূর্তে, বিশেষ করে 2021 নির্বাচনী বছরে? প্রদীপ্ত মুখার্জি, 2 মিনিট সময়। হ্যাঁ, একটা কথা আছে, স্বামীজি বলতেন, আমি জানি যে গরু আমাদের মাতা, আর গরু আমাদের মাতা না হলে তাহলে কি তিনি এরকম সন্তান প্রসব করতেন? এই কথাটাও স্বামীজি বলেছিলেন একটা গোরক্ষিণী সভায়। আসলে আমরা এমন সব সন্তানদের নিয়ে এখন চলছি যে সন্তানেরা তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে বিভিন্ন সময় বিভিন্ন জনকে ব্যবহার করছে। কখনো কারুর নাম পরিবর্তন করে আরেকজনের নাম দিয়ে সেখানে বাঙালি প্রীতি দেখাচ্ছে, কিন্তু আরেক বাঙালির নামই সরিয়ে দিচ্ছে। এক বাঙালির নাম সরিয়ে আরেক বাঙালির নাম সেখানে করে বলছে বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালির একটা জায়গা। আমি এই ধরনের আলোচনায় না গিয়ে যদি বুঝতে চাই স্বামী বিবেকানন্দের যে জীবনাদর্শ, সেখানে তিনি যে বাণীগুলো দিয়েছিলেন, সেখানে একটা বড় কথা তিনি বলেছিলেন যে অন্নদাতা, তাদের যদি আমি অসম্মান করি তাহলে তার যে ভয়ানক পাপ হবে, সে ভয়ানক পাপ কিন্তু একটা জাতিকে শেষ করে দেবে। এই ধরনের বক্তব্য এখানে ইতিহাসবিদ রয়েছেন, বিশিষ্ট ইতিহাসবিদ আমাদের রাজাগোপাল স্যার, তিনি নিশ্চয়ই এটা জানেন যে এই ধরনের কথা স্বামীজি বারংবার বলেছেন। আজকে শ্রমিকদের কথা, কৃষকদের কথা স্বামীজি কিভাবে ব্যবহার করতেন, বারংবার ব্যবহার করতেন। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যখন আমরা পশ্চিমবঙ্গে এবং ভারতে এই একদিকে কৃষক বন্ধু বা আমরা কৃষক সম্মান নিধি নিয়ে চর্চা করছি, আর একদিকে সুপ্রিম কোর্ট সেই কৃষকের স্বার্থ রক্ষার জন্যই বলছে যে ওটাকে আপাতত রদ করো, যদিও আপাতত রদ নিয়ে আমার একটা বিতর্কের জায়গা রয়েছে। আবার কমিটি করে দিচ্ছে সুপ্রিম কোর্ট, সেই কমিটিতে দেখা যাচ্ছে যে ওখানকার লোকেরা
লোকেরা আসতে চাইছে না, কৃষকরা। তাহলে আমরা যে ভারতের জায়গায় বাস করতে চলেছি, সেই ভারত কিন্তু আর একটা মায়ের জন্ম দিয়েছিল, সেটা হচ্ছে সারদা মা, যিনি রামকৃষ্ণ দেবের সঙ্গে সম্পর্কিত এবং আমাদের বিবেকানন্দের সঙ্গে সম্পর্কিত। তিনি বলেছিলেন যখন যেমন তখন তেমন। আজকের ভারতের যে দাবি সর্বধর্ম সমন্বয়ের, আজকে সেই ভারতে যদি আমরা দেখি যে একটা নির্দিষ্ট প্রচার করার প্রক্রিয়া শুরু হচ্ছে যে তুমি বলো তুমি হিন্দু, নয়তো তুমি ভারতীয় নও, এই কথাটার মানে কিন্তু আজকের দিনে শুধু হিন্দুত্বকে, একটা ধর্মকে কেন্দ্র করা, যেটা ধারণ করা না, কর্তব্যের ব্যাপার না। অর্থাৎ নিজের ধর্ম হচ্ছে আমার কাজকে বলিষ্ঠভাবে প্রমাণ করা। আমি একটু আসবো হচ্ছে অরূপের কাছে সংক্ষিপ্তভাবে। আমি অরূপ, স্বামীজি বলতেন বিশেষভাবে শ্রীরামকৃষ্ণ কেশব সেনকে বলতেন, কেশব সেনের ব্রাহ্ম সমাজ ভেঙে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কেশব সেন এসে দুঃখ করছেন দক্ষিণেশ্বরে, বলছেন ঠাকুর যাদেরকে তৈরি করলাম তারা শুধু বেরিয়ে যাচ্ছে না, বেরিয়ে গিয়ে আমার বদনাম করছে। তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন একটু যাচাই করে নিতে পারিস না। নরেন্দ্রনাথ দত্ত কিন্তু তাকে যাচাই করে নিয়েছিলেন। আজকে শুধু শুনতে পাচ্ছি যে বেরিয়ে যাচ্ছে বেঈমান, বহিরাগত। কোথাও এই প্রশ্নটা, অর্থাৎ যেটা বললেন আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ বিবেকানন্দকে নিয়ে তার এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব গুরুত্বপূর্ণ না, কোথাও কি যাচাই করতে গিয়ে ভুল হয়েছিল? অরূপ চক্রবর্তী। না, যারা বেরিয়ে যাচ্ছে সুজিতদা, আপনি যদি ভালো করে লক্ষ্য করেন যে প্রত্যেকের পিছনেই কোনো না কোনো অভিযোগে অভিযুক্ত ছিল, এবং সেই অভিযোগটা কিন্তু মূলত বিজেপির পক্ষ থেকেই করা হয়েছিল 2016 বিধানসভা নির্বাচনের আগে। এই যে গতকালকে শোভনবাবু, কালকে দেখলাম একটা মিটিং করে সেলিমপুরে দাঁড়িয়ে বক্তৃতা করছেন, সব চ্যানেলই সম্প্রচারিত করলো। তাতে দেখলাম শোভনবাবু নীতি এবং দুর্নীতি নিয়ে অনেক কথা বলছিলেন। আমার বিজেপির ওই কর্মীগুলোর জন্য খুব কষ্ট হচ্ছিল, যারা নিচে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল, কারণ সেই বিজেপি কর্মীগুলোই কদিন আগে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে শোভন চট্টোপাধ্যায়কে তোয়ালে শোভন বলে কটাক্ষ করেছিলেন। সেই বিজেপি কর্মীগুলোর জন্য আমার কষ্ট লাগছিল, যারা সিদ্ধার্থনাথ সিংয়ের সভায় সেদিনকে দাঁড়িয়ে ভাগ মুকুল ভাগ বলার পর হাততালি দিয়েছিলেন। সেই বিজেপি কর্মীর জন্য আমার ভয়ঙ্কর অনুশোচনা হচ্ছিল, যারা পূর্ব মেদিনীপুরের সভায় শুভেন্দু অধিকারীকে হলদিয়ার তোলাবাজ ডন বলে গালিগালাজ করেছিলেন এবং তলায় দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন। আজকে সেই বিজেপি কর্মীদেরই মালা দিয়ে বরণ করতে হচ্ছে। সেই নেতাগুলোকে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল, আজকে ওয়াশিং মেশিনে সাফাই হয়ে তাদের দলের নেতা হয়েছে। আর শুভেন্দু অধিকারী তো চ্যালেঞ্জ করেছিল যে আজকের মিছিল করবে, উত্তর কলকাতায় দেখিয়ে দেবে। আজকে যদি দম থাকতো, উত্তর কলকাতার যুব সমাজকে পথে নিয়ে শুভেন্দু অধিকারী মিছিল করতো। আসলে রাস্তায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নামছে, সেটা বুঝতে পেরেছে। আজকে ল্যাজ গুটিয়ে মির্জাফর পালিয়েছে কলকাতার বুক থেকে। পরিষ্কারভাবে বাংলার মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে, বাংলার যুব সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। স্বামী বিবেকানন্দের দীপ্তিমান বাবুর কাছে আসবো, কেউ রাজনৈতিক ফায়দা তুলতে পারে। আসবো এই প্রশ্নটাকে রাখলাম দীপ্তিমান বাবু আপনার কাছে, রাজাগোপাল বাবু, প্রত্যেকের কাছে এই প্রশ্নটাই রাখলাম যে সত্যি কথা যে 20 বছর ধরে তিনি আসছেন, বলছেন কাউন্সিলর হবার থেকে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতে, কিন্তু একজন পদহীন নির্লোভ মানুষ 20 বছর 25 বছর আসার পরও বিবেকানন্দের যে সামান্যতম সত্তাটুকু কেন জাগ্রত হলো না, এই প্রশ্নটা কিন্তু আমার ভেতরে ভীষণভাবে জাগরুক হচ্ছে। যেরকম এরকম একটা সত্তা যেখানে রয়েছে, বাংলার মাটিতে জন্ম, তিনি বারবার মেদিনীপুরের বীর সন্তানদের কথা, দেশের মনীষীদের কথা বলেন। এই প্রশ্নটা রইল যে 25 বছর যদি কেউ আসা যাতায়াত করে, বিবেকানন্দের বাড়িতে যাতায়াত করেন সিমলা স্ট্রিটের, সেখানে এতগুলো পদে তিনি পদাধিকারী কিভাবে হয়ে যান, এই প্রশ্নটা রইল। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, প্রত্যেকের কাছে ফিরবো, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। করোনার আবহে বাংলায় ভোটের প্রস্তুতিতে আজকের উপজীব্যই হচ্ছে স্বামী বিবেকানন্দকে নিয়ে কেন্দ্র করে যে বিভিন্ন র্যালি হচ্ছে, তরজা, সেই তরজায় স্বাভাবিকভাবে বেঈমান, বহিরাগত এই যে বিষয়টা হন্ট করছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত খুব রেলিভেন্ট। আমি একটু দীপ্তিমান সেনগুপ্তর কাছে যাব। দীপ্তিমান বাবু, কি বলবেন? আমি প্রথমেই বলছি যে ওনাদের এই একটা জায়গাতে হয়তো ওনাদের ভুল হচ্ছে। ভুলটা হচ্ছে এই যে বললেন যে স্বামী, আমি আজকে কোনো রাজনৈতিক আলোচনাতে যেতে চাইছি না। আমি বেসিক্যালি যেটা থাকতে চাইছি সেটা একেবারেই স্বামী বিবেকানন্দের উপরে আলোচনা। স্বামী বিবেকানন্দের জীবনকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে দেখা যাবে উনি রামকৃষ্ণ মিশন করেছিলেন। কারণ মিশনারি, পাশ্চাত্যের মিশনারি শিক্ষার থেকে রাষ্ট্রবাদী শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে মাদ্রাসা হচ্ছে এবং সেখানে বোম বানানো শেখানো হচ্ছে কিছু কিছু জায়গাতে। ভারতীয় যারা বলছেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
তারা প্রত্যেকে হিন্দু। আমি একটা পরিষ্কার কথা বলছি, যিনি নামাজ পড়েন ভারতীয় সত্তাতে তিনিও হিন্দু, কারণ ভারতীয় সত্তাটা সেখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওই যে কথাটা বললেন না যে মুচি ম্যাথর সবাই ভাই আমার আত্মীয়, সেটা ওনারা কোথায় রক্ষা করতে পেরেছেন? রাষ্ট্রবাদ আর বাঙালিয়ানা যেটা, সেই বাঙালিয়ানাটা বাবুয়ানা। কিন্তু বাঙালির চিন্তা সবসময় রাষ্ট্রবাদী ছিল, রাষ্ট্রবাদী আছে। মাঝখানে একটা শ্রেণী, সুবিধাভোগী শ্রেণী, যারা কোনো একটা শ্রেণীকে ভোট ব্যাংক বানানোর জন্য তারা সুনির্দিষ্ট করে একটি শ্রেণীকে বিভাজিত করে স্পষ্টভাবে তাদেরকে ভোট ব্যাংক বানিয়েছে। আজকে যার জন্য ওবেসির মতো লোকেরা পশ্চিম বাংলাতে এসে রাজনীতি করার সুযোগ পাচ্ছে। আমি স্পষ্ট করে বলছি, বিগত দিনে আমি বলতে পারি বিগত 20-25 বছরের মধ্যে এ বছর যেভাবে স্বামী বিবেকানন্দের জন্মোৎসব পালিত হয়েছে, এতটা উদ্দীপনা যদি বিজেপি শক্তিশালী না হতো তাহলে এটা সম্ভব হতো না। রাজাগোপাল বাবু, আমি জাস্ট অল্প একটু সময় নেব। আমি সর্বশেষে বলছি, ওই যে বলে গেলেন না একটু ছোট্ট রাজনৈতিক কথা, যে কষ্ট হয় বিজেপির কর্মীদের জন্য। আমাদেরও সত্যি কষ্ট হয় যে তৃণমূল কংগ্রেসের যে আচরণ, সেই আচরণের জন্য নিচুতলার কর্মীরা গুরুত্ব পাচ্ছে না বলে সৃষ্টি হয়েছিল। তারা কংগ্রেসের সঙ্গে জোট করে, যারা সিপিএম এর বিরোধিতা করে ক্ষমতাতে এসেছিল তাদেরকে সিপিএম এর সঙ্গে জোট করার জন্য আহ্বান জানাতে হয়। এবং সর্বশেষ রাজনৈতিক দৈন্যতা, মতাদর্শগতভাবে দৈন্যতা কোন পর্যায়ে পশ্চিম বাংলাতে এসে পৌঁছেছে ভাবতে অবাক লাগে, যে এখন তারা শুধুমাত্র বিজেপি বিরোধিতা করতে গিয়ে সমস্ত রাজনৈতিক দলে একত্রিত হয়েছে। বেশ, শুনলাম তাদের এতদিনের। আমি একটু আমি আসছি প্রদীপ্ত। রাজাগোপাল বাবু কিশোর বলতে বলছেন, কিশোর দীপ্তিমান বাবু যা বলেন বহিরাগত ইস্যু, হ্যাঁ বহিরাগত সম্বন্ধে বলতে বলছেন তো। হ্যাঁ, মানে ব্যাপারটা আমি মানে ভারতীয় সংবিধান যেটুকু আমি বুঝেছি, মানে খুব সহজ ব্যাপার, যে ভারতবর্ষের যে কোনো নাগরিকের ভারতবর্ষের যে কোনো জায়গায় যাবার অধিকার আছে। অন্য দেশের নাগরিকদের সেই অধিকারটা নেই। এটা 1 নম্বর দিন 19-এর ডি বোধহয় খুব সম্ভবত। যাই হোক, ব্যাপারটা হচ্ছে বহিরাগত যে ইস্যুটা ওটা দেশে হাজির হবে, আমাকে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আমি অতীতে বহু নির্বাচন, এখানে যারা আজকের আলোচনায় অংশ নিয়েছে তাদের অনেকের থেকেই আমার বয়স একটু বেশি, অনেক নির্বাচন দেখার সুযোগ ঘটেছে। এবং ভারতবর্ষের অতীতে বহু নির্বাচনে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী থেকে শুরু করে রাজেশ খান্না, রাজবব্বর, এদের নির্বাচনী সভায় আমি নিজে গিয়ে শুনেছি। এবং কিষাণ সিং সুরজিৎ থেকে শুরু করে সীতারাম ইয়েচুরি, তাদেরও বক্তব্য শোনার সুযোগ ঘটেছে। সুতরাং ভারতবর্ষের নির্বাচনে বহিরাগত আজকে যাদের বলা হচ্ছে, এটা বাংলায় বহুদিনই হয়ে এসেছে, বহু মানুষই এসেছে। এটাই ভারতবর্ষের আত্মা, ভারতবর্ষের সংবিধান। বহিরাগত ভারতবর্ষের যে কোনো নাগরিক যে কোনো জায়গায় যাবার অধিকার আছে, তবে বাংলাদেশের নাগরিক বা অন্য কোনো দেশের নাগরিক কোনো নির্বাচনী প্রচারে থাকবে, এটা কখনোই সংবিধান অ্যালাউ করে না। তো এই জায়গায় দাঁড়িয়ে হট করে আমি যদি বহিরাগত একটা কনসেপ্ট তুলে ধরতে চাই, তাহলে কিন্তু যেটা ঘটবে যে এখানে বাঙালির সঙ্গে অন্যরা যারা বহুদিন একসঙ্গে রয়েছেন, এবং কলকাতা বা অনেক শহরেই দেখা যাবে বাঙালির থেকে অন্যদের সংখ্যা বেশি, তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি হয়ে যাবে। সুতরাং বহিরাগত শব্দটা যেটা ব্যবহার করা হচ্ছে নির্বাচনী পারপাসে, এটা আমার মনে হয় যে এটা একদমই ব্যবহার করা উচিত নয়। বাঙালি কখনোই অন্যদের প্রতি তার অসহিষ্ণু নয়। চিরকালই আমরা আমি আসবো, আমি একটু প্রদীপ্তর কাছে আসার আগে খুব সংক্ষেপে অরূপ দুটো পয়েন্ট। একটা হচ্ছে বহিরাগত ইস্যু, আমরা পরিষ্কারভাবে আবারও বলছি, অমিত শাহ যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসছেন, নিশ্চিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কখনোই বহিরাগত নন। আমাদের আপত্তি অন্য জায়গায়। একজন আদিবাসীর মূর্তিতে মালা দিলেন বিরসা মুন্ডা ভেবে। বাংলার কেউ যদি বিরসা মুন্ডাকে না চেনেন, সেটা নিশ্চিতভাবে লজ্জার, কিন্তু তার জন্য তার মৃত্যুদণ্ড হয় না।
আমাদের আপত্তি দিলীপ বাবুর সংস্কৃতিতে, যেই সংস্কৃতি দিলীপ বাবুকে শেখায় যে যেহেতু অমিত শাহ মালা দিয়েছেন আজ থেকে ওটাই বিরসা মুন্ডার মূর্তি, এই সংস্কৃতিটাকে আমাদের আপত্তি। দ্বিতীয়ত, যারা বহিরাগত নিয়ে এত কথা বলছেন, আসলে এখানকার নেতৃত্ব এত অযোগ্য এবং অপদার্থ, এদের ওপর ক্ষমতা নির্ভর করতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব। আজকে দিলীপ বাবুকে অন্য কোনো রাজ্যের দায়িত্ব দেয় ভোটের সময়? আজকে মুকুল রায়কে কোনো জায়গায় দায়িত্ব দেয়? তথাগত বাবু, রাহুল সিনহা কাউকে কোথাও দায়িত্ব দেয়? বিজেপির রাজ্য নেতৃত্বকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পাতে দেওয়ার গ্রহণযোগ্য বলে মনে করে না। দুই, বিজেপির প্রতিনিধি যিনি বললেন মাদ্রাসা মানেই জঙ্গি শিক্ষা হয়, আমার মানে খারাপ লাগে। মানে এদের আমি জানি না এরা কোন জগতে বাস করেন। ভারতবর্ষের যারা অন্যতম শ্রেষ্ঠ ছাত্রছাত্রী হিসেবে প্রতিষ্ঠা পায় তাদের মধ্যে একটা মেজর অংশ আসে আল-আমিন মিশন থেকে। আপনি জেনে রাখুন, আসলে আপনাদের সংস্কৃতি শেখায় যে মুসলমান মানেই সন্ত্রাসবাদী, তার জন্যই আজকে দিল্লির জামিয়া মিলিয়ায় যে গুলি চালায় সেই কপিল মিশ্রকে আপনারা দলে নেন। ওকে 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 প্রদীপ্ত, না, খুব স্বাভাবিক কথা। রাজাগোপাল বাবু এখানে বর্ষিয়ান একজন চিন্তাবিদ আছেন এবং উনি খুব ভালো করে রাজনীতিটা পর্যবেক্ষণ করেন। আমি তার পর্যবেক্ষণের একটা ছোট্ট জায়গা তাকে মনে করাতে চাই। এই বহিরাগত প্রসঙ্গটা 2015 সালের পরে 16 সালে কি সুন্দরভাবে আমাদের তৎকালীন নেতা মুকুল রায় বাবু আমাদের বুঝিয়েছিলেন। এখন তো তিনি ওই দলে গেছেন, ফলে বহিরাগত ইস্যুটা সম্পর্কে তিনি আরো ভালো বলতে পারবেন। যখন মুকুল ভাগ বলেছিলেন বাইরের কেউ এসে, তখন তার উত্তরে কিভাবে 16 সালে উত্তর দেওয়া হয়েছিল বহিরাগত কে, কিভাবে বলা হয়েছিল নরেন্দ্র মোদীকে, সেগুলো আর বলতে চাইছি না, লোকে ইউটিউব সার্চ করলে পেয়ে যাবে। আর এই যে বিজেপি বিভ্রান্ত সৃষ্টিকারী দল কেন বলি, কারণ আমাদের এখানে বলা হলো বিজেপির প্রতিনিধির মাধ্যমে যে আমি রাজনীতির কোনো কথা বলবো না, না বলে উনি কি করলেন, রাজনীতির সামগ্রিক ব্যাখ্যাটা তুলে ধরলেন। এই যে বিভ্রান্তি, যেটা বলছেন আর যেটা করছেন দুটোর মধ্যে মিল নেই। আর বিবেক উৎসব কবে থেকে শুরু হয়েছে উনি নিশ্চয়ই জানেন না। কবে থেকে এখানে যুব দিবস পালন করা হচ্ছে উনি নিশ্চয়ই জানেন না। যদি জানতেন তাহলে এই কথাটা বলতেন না যে 21 সালে সব থেকে বড়ভাবে এটা পালিত হচ্ছে। আজকে আমাদের এখানে 12ই জানুয়ারি ছুটির ব্যবস্থা কে করেছে, এখানে বিবেক উৎসব কে করেছে, যুব উৎসব কে করেছে, এইগুলো মাথায় রাখতে হবে, তবে বাংলার সংস্কৃতিকে বোঝা যাবে। এই জন্য বিজেপির একটা সংস্কৃতি, যেটা বহিরাগত সংস্কৃতি বলি, কারণ তারা বাংলার যে পরিস্থিতি, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে অভ্যেস, সেগুলো ভুলিয়ে দিতে চাইছে, এবং ভুলিয়ে দিতে চাইছে বলেই আজকে এই বহিরাগত প্রসঙ্গটা বারবার আসছে। অ্যাকোমোডেশন এবং অ্যাসিমিলেশনের কথা বলি, পরিষ্কার বলছি, শিক্ষা ব্যবস্থাটাকে যারা ধ্বংস করেছে আমি তাদেরকে বলছি যে স্বামী বিবেকানন্দ যেই ভারতীয় সনাতনী শিক্ষা ব্যবস্থাকে ভারতের মধ্যে জাগ্রত করতে চেয়েছিলেন, তারা সেই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে একটি নতুন মধ্যপ্রাচ্যীয় শিক্ষা ব্যবস্থাকে চালু করার চেষ্টা করছেন। আমি পরিষ্কারভাবে বলছি, শেখাবে গোমূত্র দিয়ে করোনা প্রতিরোধ হয়। শুনুন না, অসুবিধা কোথায়, একটু শুনুন না। ভাবিজি কা পাপড় খেতে পারি, শুনে নিন। বলুন। বিষয়টা হচ্ছে আপনাদের সমস্যাটা একটাই জায়গাতে, যে আপনারা আজকে যেটা বলছেন সেটা কালকে রক্ষা করতে পারছেন না। যিনি আমাকে প্রশ্ন করলেন না বিজেপি কার্যকর্তাদের জন্য কষ্ট হয়, তারা কিন্তু এইটার উত্তরটা দিলেন না যে তৃণমূল কংগ্রেস এখন কংগ্রেস আর সিপিএম এর সঙ্গে, কারণ রাজনীতিটা তারা এনেছিলেন। যখন আমি এই কথাটা বললাম তখন তারা সেই জায়গাটাকে অ্যাভয়েড করে গেলেন। আমি পরিষ্কারভাবে বলছি, তো আমি আবারও বলছি যে আমরা যেদিন ক্ষমতাতে আসব, পশ্চিম বাংলাতে অন্তত পক্ষে দুখানা মূর্তি আমরা প্রথম 5 বছরে তৈরি করব। তার মধ্যে একটি স্বামী বিবেকানন্দ এবং একটি নেতাজি, যেটা বিগত 70 বছরের বেশি সময় ধরে যেটা সম্ভব হয়নি, কারণ তারা হজ হাউস তৈরি করতে ব্যস্ত, তারা শিক্ষা ব্যবস্থাকে সংশোধন করার জন্য পরিষ্কার প্রতিশ্রুতি দিলেন ক্ষমতায় এলে দীপ্তিমান বাবুরা দুজনের মূর্তি স্থাপন করবে। তোমরা মূর্তি নিয়ে বলছিলে 3000। ক্ষমতায় আসার আগে ওদের কাছে দাবি জানানো হয়েছিল যে নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস করার, আজ অব্দি সেটা করার মুরদ হয়নি। এই বিজেপির প্রতিশ্রুতি আমরা 15 লাখে দেখেছি, বিজেপির প্রতিশ্রুতি বছরে 2 কোটি বেকার ছেড়ে দিন, এই কদিন আগে বলেছিল 5 বছরে 75 লাখ বেকার দেবো, আবার পালিয়ে গেছে। সুতরাং ওদের প্রতিশ্রুতির ভাওতা মানুষ বুঝবে। আরেকটা তথ্য বলে দিই, এরা বাংলা ও বাঙালি নিয়ে যত কম কথা বলে তত ভালো। আজকে আরেকজন মহাপুরুষ, তার আজকে প্রয়াণ দিবস, আমাদের বাংলার অন্যতম
শ্রেষ্ঠ বিপ্লবী মাস্টারদা সূর্য সেন। আজকে সূর্য সেনের প্রয়াণ দিবস, স্বামী বিবেকানন্দকে আমরা প্রণাম জানাই তার পূর্ণ জন্মতিথিতে। তার সাথে সাথে মাস্টারদা সূর্য সেন যাদের ইতিহাস ভুলিয়ে দিতে চায়, ওদের ইতিহাস সাভারকারের ইতিহাস, তাই আন্দামান সেলুলার জেলের নাম বদলাতে চায়, বাঙালি বিপ্লবীদের নাম মুছতে চায়। আজকে মাস্টারদা সূর্য সেনের প্রয়াণ দিবসে সব বাঙালি শপথ করবে এই বাঙালি বিরোধী, এই বাংলা বিরোধী, এই হিন্দি হিন্দু হিন্দুস্তানের একচেটিয়া দালাল, এই মনুবাদী, এই ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির প্রবক্তা আরএসএস বিজেপিকে 2021 বাংলা থেকে এই বাংলার মানুষ জেপিএ বিদায় শপথে উৎখাত করবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। তিনি ধর্ষণ করে গ্রেফতার হয়ে আছেন। রাজাগোপাল বাবু বলেন না, উত্তরপ্রদেশ দেখে নিয়েছে দেশের মানুষ। কি বলছেন? কাকে কি বলছেন? উত্তরপ্রদেশ দেখে নিয়েছে, ধর্ষণ নিয়ে আর কম কথা বলাই ভালো। আরে ধর্ষণ নিয়ে আমি তো বললাম আপনার রাজ্যে ধর্ষণ হয়েছে বাতাসিতে, রাজ্যের নাম ধর্ষণ প্রদেশ হয়ে গিয়েছে, শুনে রাখুন রাজ্যের নাম বদলে দিয়েছে না না, ঠিক কথাই, ঠিক কথাই। যে জাতি, বিবেকানন্দর একটা উক্তি বলি, তিনি বলেছিলেন, স্বামীজি বলেছিলেন, যে জাতি তার স্ত্রী জাতিকে সম্মান দিতে পারে না সে জাতির কোনো ভবিষ্যৎই নেই। এটা সমগ্র ভারতবর্ষ সম্পর্কে তার একটা জাতি হিসাবে যদি ভারতের উত্থান হতে হয় তাহলে সবার আগে স্ত্রী জাতিকে সম্মান জানাতে হবে। এটা স্বামী বিবেকানন্দের এক ঐতিহাসিক উক্তি। বিশেষ করে তার মৃত্যুর 3 বছর আগে তিনি যেসব লেখাগুলো লিখে গেছিলেন যা যুগান্তকারী, যা এক বিশ্ব দৃষ্টি নিয়ে আসে। অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। হ্যাঁ, দেখুন, মানে আমরা আজকে স্বামীজির জন্মদিনে যে কথা বলছি, আমার মনে হয় না যে স্বামীজিকে আমরা বোঝার চেষ্টা করছি। ভারত বুঝে রাখা নারী জাতি অসাধারণ, মানে সেখানে উনি বুঝতে পেরেছিলেন ভারতের সনাতন চিন্তা ভাবনা, উনি ভারতের কিভাবে কথা বলছেন। তাই আমি এতক্ষণ এইখানে সময় নাই রাজনৈতিক এই আবর্তের মধ্যে স্বামীজি নিয়ে আলোচনা করার বিশেষ স্কোপ নেই। সুতরাং আমরা যেটুকু একটাই যদি করতে পারি, আমরা যদি একটু ভালোবাসা দিতে পারি। উনি যেখানে বলছেন লাভ ইজ এক্সপেনশন, সেলফিশনেস ইজ কন্ট্রাকশন, অসাধারণ। আমরা যদি এইটুকু না বুঝতে পারি, ভালোবাসাটাই আমাদের উন্মুক্ত দ্বার খুলে দেয়, আর সেলফিশনেস মানে হচ্ছে যাবতীয় সংকীর্ণতা। সুতরাং এইগুলো যদি আমাদেরকে বোঝা যায়, আমরা যদি একটু একটু সহিষ্ণু হতে পারি, একটু যারা আমাদের বিরোধী কথা, গণতন্ত্র অনেক সহিষ্ণু হওয়া। গণতন্ত্রে আমি যদি বলি আমি যা বলছি সব ঠিক, তাহলে গণতন্ত্রের প্রয়োজন নেই। আমাকে অপরের কথা শুনতে হবে। অপরের কথা যদি শুনি তাহলেই তো আমি বুঝতে পারবো আমার ধারণার বিকল্প কি আছে। সেটা আমরা যখন শুনতে চাই না, আমরা আবেগ দিয়ে জোর করে আমি আমার বক্তব্যটা চাপিয়ে দিতে চাই, এটাও এক ধরনের মৌলবাদ, যেটা আমরা বহুদিন ধরে সবাই মনের মধ্যে রেখে দিচ্ছি। আমারটাই সবচেয়ে ইয়ে, এটা খুব ক্ষতিকারক। যে তিনি যেভাবে বক্তব্যটা রাখলেন সেটা যেন সত্যি রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে কেন্দ্রে তারা যেন এটা অনুসরণ করে। এবং সেইখান থেকে আমি বলতে চাই যে আমাদের স্বামীজি আর একটা কথাও বলেছেন, সেটা হচ্ছে যে আমাদের যে ভারতীয় জাতি, সেই ভারতীয় জাতিকে ইংরেজরা শিক্ষা দিতে এসছে, এবং সেটা ঠিকই শিক্ষা, কারণ ভারত জাতির মধ্যে ঐক্যবদ্ধতা নেই এবং তার মধ্যে তীব্র জেদ নেই। সেই জেদ তৈরি করার জন্য তিনি বলেছিলেন যে মাংসাহারি ব্যবস্থা চালু করবেন। আজকে বিজেপি কি সেই মাংসাহারি ব্যবস্থা চালু করতে পারবে? স্বামী বিবেকানন্দের যে কথা, সেই কথার মধ্যে আরো অনেক কথা আছে বলা যেতে পারে, কিন্তু বক্তব্য যেটা যে ভারতকে ঐক্যবদ্ধ করার জন্য যে যে প্রক্রিয়াগুলো নেওয়ার দরকার ছিল, সেই ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া কি আমরা নিতে পেরেছি, নাকি আমরা বিভিন্ন আইনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার নামে আজকে 1700-র বেশি আইন পরিবর্তন হয়েছে লাস্ট 6 বছরে। তার মানে এমন একটা খারাপ ব্যবস্থার মধ্যে আমরা এতদিন ছিলাম, যে খারাপ ব্যবস্থাটাকে নতুন ভাবে সাজিয়েছেন 1700 আইন পরিবর্তন করে, তার মধ্যে এনআরসিসিএ যাবতীয় আইনগুলো আছে। তাহলে আমাদের বুঝতে হবে ভারতকে ঐক্যবদ্ধ করার জন্য এই 6 বছরে 1700 আইন পরিবর্তন করতে হলো, তবে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা শিখবো। তাহলে সনাতনী শিক্ষার কোনো দাম নেই, যে সনাতনী শিক্ষা আমাদেরকে নতুন ভাবে ঐক্যবদ্ধ করার শেখাবে। সেই আমার একটা কথা মনে পড়ছে, মৃত্যুর আগে অরবিন্দ ঋষি, তখন তিনি পন্ডিচেরিতেই থাকতেন, তার মৃত্যুর আগে তার ডাক্তারের বাবু শচীন সান্যাল তাকে জিজ্ঞাসা করেছিলেন, সান্যাল, পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু শরণার্থীরা কেমন আছে? আজকেও তাদের আইডেন্টিটি নিয়ে যে পরিস্থিতিকে তৈরি করেছে, এ তো সিম্পলি রাজনীতিকরণ। মানে ভারতীয়ত্বের মধ্যে প্রত্যেকে কিন্তু বাংলার সত্তাটাকে কিন্তু জাগরুক করার চেষ্টা করেছেন। যতই রাজাগোপাল বাবু বললেন যে বাংলার সত্তা কখনো ভারতকে বাদ দিয়ে নয়, ঠিক কথাই, কিন্তু কোথাও কিন্তু এই যেমন হিন্দু বাঙালির কথা যেরকম বলেছিলেন, মৃতকে শরণার্থী হিসাবে যারা সেদিনকে এসেছিলেন তাদের কথা অরবিন্দ তুলে ধরেছিলেন। ভারতের মূল আধার হচ্ছে নানা জাতি, নানা ভাষা, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান।
বহুত্ববাদ হচ্ছে ভারতবর্ষের মূল একদমই তাই। সংস্কৃতি। সেই সংস্কৃতির বেদান্তও গোড়ায় তাই। কুঠারাঘাত করছে এই আরএসএস। সেই সংস্কৃতির গোড়াকে মেরে ফেলতে চাইছে। ওদের একমাত্র এজেন্ডা হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। দীপ্তিমান বাবু, শুনুন 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 আমি বলছি যারা আজকে এই কথাটা বলছে তারা 1947 সালে দেশটা ভাগ হয়েছিল কেন বলতে পারবে না, তারা এটা বলতে পারবে না কাশ্মীরি পণ্ডিতদের কেন বিতাড়িত হতে হয়েছিল, তারা এই কথাটার ব্যাখ্যা দিতে পারবে না, তারা এতদিন দেশ শাসন মুখে করেছে স্বামী কেন বিবেকানন্দের কথা বলবেন, আবার রাজনৈতিক মঞ্চে উল্টো কথা বলবেন। আগে ঠিক করুন স্বামীজির পথে চলবেন না গডসের পথে চলবেন, স্বামী বিবেকানন্দ না গডসে, আগে সেটা ঠিক করুন। স্বামীজির ভেগ ধরে গডসে হওয়া যায় না। স্বামী বিবেকানন্দের পথে চলবেন না নাথুরাম গডসের পথে চলবেন। ক্ষুদিরাম আর বেশ, নাথুরাম আজকে থাকবে না। তীব্র বিতর্কের এটা বাংলা, আবহে, এটা তীব্র ক্ষুদিরামের বিতর্কের আবহে বাংলায় সত্যি থাকবে, কথা যে নাথুরামের গুজরাট হবে না। তীব্র বিতর্কের আবহে আজকের টকশো করোনার আবহে বাংলা শেষ করছি। তবে করোনার আবহে বাংলা আজকে একটা খবর দিয়ে দিই, স্বামীজির জন্মদিন এবং তিরোধান দিবস, মাস্টারদা বিপ্লবের যে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছিলেন ভারতবাসীর অন্তরে, সেই মাস্টারদা সূর্য সেনের প্রয়াণ দিবসে আজকে বাংলায় বহু প্রতীক্ষিত সেই ভ্যাকসিন কিন্তু এসে পৌঁছেছে। আগামীকাল এই বিষয় নিয়ে আমরা অবশ্যই থাকবো। কোনো ভ্যাকসিন নিয়ে রাজনীতি এখানে বরদাস্ত নয়। বাংলার মানুষ দীর্ঘদিন যে লড়াই করেছেন সেই লড়াইয়ে আমরা নিঃসন্দেহে একটা দিক আগের দিকে এগিয়ে যাব। আজকে একটা সত্যিই আমাদের কাছে গৌরবময় দিন, যে দিন কিন্তু আমরা তীব্র বিতর্কের আবহের মধ্যেই শেষ করলাম আজকের শো। ধন্যবাদ জানাচ্ছি অরূপ চক্রবর্তী, ধন্যবাদ ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, আপনাকেও ধন্যবাদ। ভার্চুয়ালি আপনি আমাদের সঙ্গে ছিলেন। দীপ্তিমান বাবু উত্তরবঙ্গ থেকে ছিলেন বিজেপি নেতা এবং রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়। চারজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো করোনার আবহে বাংলার যে টক শো এখানেই শেষ করছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।